নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, বিবাহের ক্ষেত্রে বাধা এটা একটা বড় সমস্যা মা বাবার ওপর চলে আসে। অর্থাৎ সন্তানকে যদি আপনি সঠিক সময়ে বিবাহ না দিতে পারেন তাহলে কিন্তু সমস্যাটা আপনারা তো ফেস করেনই, কিন্তু সেই সমস্যার তার মধ্যে ডিপ্রেশন তা আপনার সেই সন্তানের ওপরেও কিন্তু চলে আসে। একটার পর একটা আপনি বিবাহের সম্বন্ধ নিয়ে আসছেন কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে। এটা একটা বড় রকমের মানসিক চাপ সেই জাতক জাতিকার ওপর চলে আসে। এটা কেন হয়? এই যে রিজেক্ট হয়ে যাওয়া, বিবাহ কেন হচ্ছে না, বিবাহের বাধা কেন হচ্ছে, কোথায় বিবাহের বাধা কেন হয়, এটা নিয়ে আজকের আলোচনা করব অবশ্যই। এবং দেখবেন যে বিবাহের ক্ষেত্রে এক একটা পরিবারের কারোর বিবাহই হয়নি, বা কারোর একজনের বিবাহ হয়েছে তারপরে আর বিবাহ হয়নি। এগুলো নিয়ে কিন্তু জন্মছকের নির্দিষ্ট তো কানেকশন রয়েছে, তার সঙ্গে সঙ্গে বাস্তুগত কানেকশন রয়েছে। বাস্তুর একটা এফেক্ট এখানে কিন্তু পরিপূর্ণভাবে রয়েছে, তার সঙ্গে সঙ্গে তার জন্মছকের কানেকশন হয়ে আছে। পরপর বলি, কারণ বিবাহ বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। কারণ বিবাহ হচ্ছে দুটো পরিবারের মধ্যে কিন্তু বন্ধন, তার সঙ্গে সঙ্গে এখানে নারী এবং পুরুষ, অর্থাৎ নির্দিষ্ট নারী এবং নির্দিষ্ট পুরুষের একটা বন্ধন ক্রিয়া, যেটা বিবাহ বন্ধন, যেটা একে অপরের দায়িত্ব নেওয়া, এটাকে বিবাহের একটা নির্দিষ্ট অংশ বলা হয়। তাই এই জায়গাটা কেন হচ্ছে না? কারণ বিবাহটা হয় কখন? বিবাহটা হয় 2-7, মানে দ্বিতীয় ভাব থেকে আমাদের কুটুম্ব স্থান দেখা হয়, আর সপ্তম ভাব থেকে লাইফ পার্টনারকে ইঙ্গিত করা হয়, আর একাদশ থেকে দেখা হয় সেই বিবাহটা হবে কি হবে না, ওটা একাদশকে ইঙ্গিত করে। একাদশ, তাহলে এই হবে কি হবে না একাদশ যদি আপনার সহায় না দেয় তাহলে আপনার বিবাহটা হবে না, এটা আটকে যাবে। তাহলে এই জন্যই বলছি যে আপনার ক্ষেত্রে বিবাহটা হবে কি হবে না, বিবাহ আদৌ আপনার আছে কি না, বা আপনি একদম চিরকুমারী থাকবেন কিনা, বা কুমারী থাকবেন না কুমার থাকবেন, সেটা আপনার নির্দিষ্ট কানেকশন বলে দেবে। আবার দেখা গেল যে বিবাহটা হচ্ছে না, আপনার ক্ষেত্রে কেউ না কেউ শত্রুতা করে রেখে দিয়েছে, যে শত্রুতা করে আপনার বিবাহটা হতে দিচ্ছে না। হয়তো সেটা আপনার খুব কাছের মানুষও হতে পারে, বা সেটা হতে পারে একসময় তার সঙ্গে খুব সম্পর্ক ছিল, সেই ব্যক্তিও হয়তো হতে পারে আপনার ওই সম্পর্কটা বা আপনার বিবাহের জায়গাটাকে ডিস্টার্ব করে রাখা। তাহলে এগুলো পরপর আমি বলবো এবং কোন কারণে কি হয়। প্রথম অবস্থায় দেখুন যে 2-7-11 কানেকশন আমি বললাম যেমন বিবাহ হয়, এবং সেই যোগ কানেকশন পাচ্ছে কিনা সেটা একটা দেখতে হয়, এবং সেই অনুযায়ী বিবাহ হয়। আর দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে সপ্তম ভাবের অধিপতি সে দেখা গেল অষ্টমে গিয়ে অবস্থান করে রেখেছে, বা অষ্টমের সঙ্গে সপ্তমের কানেকশন হয়ে আছে। তাহলে সেই ক্ষেত্রে জানবেন যে আপনার জীবনে বিবাহ হতে হয় দেরি হবে, নাই বিবাহ হবে না। দেখা গেল অনেক সময় সপ্তমভাবে বৃহস্পতির কানেকশন হয়ে আছে, তাহলে সেক্ষেত্রেও জানবেন হয় বিবাহ হলে খুব তাড়াতাড়ি হবে, না সেক্ষেত্রে বিবাহ হতে চাইবে না। আবার অনেক সময় আপনার জন্মছকের নির্দিষ্ট কানেকশন চন্দ্র কেতুযুক্ত হয়ে আছে, তাহলে সেক্ষেত্রেও দেখবেন আপনার বিবাহের মতামত আসবে, বিবাহের জায়গা আপনি দেখছেন, কিন্তু লাস্টে গিয়ে বিবাহটা হচ্ছে না, পছন্দ হবে না আপনার। আবার কখনো কখনো জন্মছকের সপ্তমপতি সে দেখা গেল যে দ্বাদশ স্থানে গিয়ে বসে আছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু বিবাহিত জীবনে গিয়ে বিবাহের ক্ষেত্রে সমস্যা, অর্থাৎ বিবাহ হতে চাইবে না। এগুলো কিছু পয়েন্ট আপনাদেরকে বললাম, এগুলোর বেস করে আপনার ক্ষেত্রে বিবাহের যোগ আসবে কি আসবে না সেটা ডিপেন্ড করবে ওই কানেকশনের পরিপ্রেক্ষিতে। অর্থাৎ বিবাহের যোগ রয়েছে, দেখবেন অনেক জাতক জাতিকার বিবাহের যোগ রয়েছে,
বিবাহ হয়ে যাওয়ার কথা, কানেকশানগুলো পেয়েছে, দশা অন্তর্দশা বিবাহের যোগের দশা অন্তর্দশা চলছে, কিন্তু বিবাহটা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ কোনো কোনো ক্ষেত্রে জানবেন যে ওই যে কানেকশান সেটা আপনার ক্ষেত্রে ফুলফিল হচ্ছে না, অর্থাৎ সেটা আপনার কোথাও না কোথাও বাধা তৈরি করে রেখেছে কেউ, যেটার কারণে আপনার বিবাহের যোগ আসছে, বিবাহ হতে দিচ্ছে না। আপনার খুব কাছের মানুষ হয়তো শত্রুতা করে ওই বিবাহের যোগটাকে কিন্তু বাধা দিয়ে রেখেছে, যাতে আপনার সন্তানের বিবাহ আগে না হয়। অনেক সময় দেখা যায় যে তার সন্তানের বিবাহ না হলে তার ওই সন্তান ওর বিবাহ হবে না, এরকম করে অনেক ক্ষেত্রে করে রাখে, খারাপ করে রাখে, এবং তার কারণে বিবাহ আটকে যায়। কিন্তু অনেক পরিবারে দেখবেন যে একটা জাতক জাতিকা, এছাড়াও আমি যে খারাপ যে জায়গাগুলো কেন হয় না, কি কারণ, সেইগুলোই বলছি। অনেক সময় একটা জাতক জাতিকা দেখা গেল যে বাড়ির ঈশান কোণে বিবাহ হয়নি, কিন্তু সে রাত্রি যাপন করে বাড়ির ঈশান কোণ, সেক্ষেত্রে তার বিবাহ হবে না। যারা দাম্পত্য জীবনে রয়েছে তাদের ক্ষেত্রেও সন্তান আসবে না। ঈশান কোণ খুব গুরুত্বপূর্ণ কোণ, যেটা দেবত্ব স্থানের জায়গা। তাহলে এটা বাস্তু আপনাকে এফেক্ট করে দেয়, বাস্তুর কারণে আপনার ওই সন্তানের বিবাহ হতে দেবে না। আবার দেখবেন যে আপনার বাস্তুর এমন কিছু নেগেটিভ এনার্জি ক্রিয়েট করে আছে, বা আপনার বাস্তুতে এমন কিছু নেগেটিভ জায়গা রয়েছে যার কারণে আপনার ওই পরিবারের কারোর বিবাহ হয়নি। আপনার ওই পরিবারের দেখা গেল যে কারোর বিবাহ হয়নি একটা সময় থেকে, একটা সময়ের পর থেকে তার বিবাহ হয়নি, অর্থাৎ দেখা গেল যে বয়স অনেক বেশি হয়ে গেছে, 50, 60, 70 বছর বয়স হয়ে গেছে, একটা পুরো জেনারেশন তার বিবাহের জায়গায় বন্ধ হয়ে আছে, বিবাহ হয়নি। তাহলে এটা বাস্তুর নির্দিষ্ট কানেকশন, এবং সেটা যদি আপনার দক্ষিণ আর পূর্ব কন্যার হয়, যেটা অগ্নিকোণ, সেটার কারণে আপনার জেনারেশনটাকে ব্লক হয়ে গেছে, অর্থাৎ পরবর্তী জেনারেশন আসার জায়গা তৈরি হচ্ছে না, অর্থাৎ বিবাহের জায়গাটাকে ব্লক করে দেওয়া হয়ে গেছে। এটা বাস্তুর এফেক্টে হয়। এবং অনেক সময় দেখবেন যে একটা জাতক জাতিকার মধ্যে হয়তো তাদের প্রেম ভালোবাসা করেছিল, তারপরে তারা বিবাহ করবে বলে প্ল্যানিংও করেছিল, দুটো পরিবারের মধ্যেও কিন্তু মত হয়ে গেছিল, কিন্তু লাস্টে গিয়ে সেই জাতক জাতিকা তাদের মধ্যেই কিন্তু বিবাদ তৈরি হয়ে সেই বিবাহটা ক্যান্সেল হয়ে যায়। এবং হয়তো এমনও দেখা গেছে যে তাদের বিয়ে বাড়ি পর্যন্ত ভাড়া করা, ক্যাটারিংয়ের সমস্ত দায়িত্ব এবং সেখানে অ্যাডভান্স করে দেওয়া, সব কিছু প্ল্যানিং কমপ্লিট, লাস্টে গিয়ে সেই বিবাহ হয়নি, বিবাহ আটকে গেছে। তাহলে এটা জানবেন যে বড় ধরনের সমস্যা আপনার জীবনে রয়েছে, সেই জাতক বা সেই জাতিকার জীবনে কানেকশন পেয়ে গেছে, যার জন্য তার কিন্তু লাস্ট মুমেন্টে গিয়ে বিবাহটা আটকে গেছে। তাহলে এগুলো প্রতিকার প্রতিবিধান রয়েছে। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবন পরিবর্তন করতে পারে। অনেক সময় অনেক জাতক জাতিকার মধ্যে ব্যভিচারী দোষ থাকে, যে ব্যভিচারী দোষ সে তার বিবাহের ক্ষেত্রে বাধা দেয়, সে বিবাহ করাটার থেকে বিবাহের না করে লাইফটাকে এনজয় করতে চায়, তার জন্য সে প্রচুর অর্থ নষ্ট করে, উচ্ছৃঙ্খল জীবনযাপন তৈরি করে, এবং সে যেমন রোজগার করে সেই রকম দুই হাত খুলে খরচ করে একটা সময় কিন্তু সর্বশান্ত হয়ে যায়, এবং তারপরে তার বিবাহ করার প্রবণতাই কেটে যায়। সে বিশ্বাসই করতে পারে না সেই মানুষগুলোর উপর, কারণ এখানে বিবাহটাও কিন্তু একটা বিশ্বাসের জায়গা, এখানে একটা বিবাহটা অ্যাডজাস্টমেন্টের জায়গা। এখানে যদি না থাকে তাহলে সেই সকল জাতক জাতিকার বিবাহিত জীবনেও সমস্যা আসে। সেই জন্য একটা সময় দেখবেন সেই জাতক বা সেই জাতিকাই হোক, তার ওই উচ্ছৃঙ্খল জীবনযাপন এবং তার মধ্যে সেই ব্যভিচারী দোষ, একটা সময় তার লাইফ পার্টনার যে আসবে তাকে কোনোভাবে সে বিশ্বাস করতে পারবে না, এবং তার কারণে সে বিবাহ জায়গাটা বা বিবাহ নামক যে অনুষ্ঠানটা সে করতে পছন্দ করবে না বা করবে না।
তাহলে এগুলো কিন্তু দেখা যায়। তাহলে এই কানেকশানগুলো যদি থাকে আপনার জন্মছকে, তার কিন্তু প্রতিকার প্রতিবিধান রয়েছে। এবং কোনো কোনো সময় দেখবেন যে লাস্টে গিয়ে, অর্থাৎ আপনার পরিবারের কারোর না কারোর দেখা গেল যে হঠাৎ করে কেউ গত হয়ে যায়, অর্থাৎ বিবাহ যোগটা তৈরি হলো, কিন্তু আমি বলছি না ব্যভিচারী দোষ, এটা আর একটা কানেকশান, যেটা বলা হচ্ছে যে পরিবারের মধ্যে দুটো পরিবারের মিল হয়ে গেল, তারপর বিবাহের জায়গা ঠিক হয়ে গেল, দুটো পরিবারের মধ্যে যাতায়াত শুরু হয়ে গেছে, বিবাহের নির্দিষ্ট দিনক্ষণ সব ঠিক হয়ে গেছে, দেখা গেলো যে তার একটা বিবাহের একটা প্রথম অনুষ্ঠান সেটা হয়ে গেছে, সামাজিক অনুষ্ঠান এখনো সম্পূর্ণ হয়নি, এই মতো অবস্থায় হঠাৎ করে কোনো পরিবারের কেউ একজন গত হয়ে যেতে পারে। এটা কিন্তু খুব ভাইটাল, একটা খুব পাওয়ারফুল কানেকশান। কেন হয় আমি বলছি, কারণ দেখা গেল যে ওই দুটো জন্মছকের মধ্যে কারোর না কারোর অষ্টম মাঙ্গলিক ছিল, আর অষ্টম মাঙ্গলিক থাকলে জানবেন এই সকল জাতক জাতিকার লাস্টে গিয়ে বিবাহ হয় না, বিবাহ আটকে যায়। অষ্টম মাঙ্গলিক যেমন খারাপ, সব দিক দিয়ে খারাপ। এরা রেগে গেলে অস্থির হয়ে যায়, রেগে গেলে এদের জ্ঞান বুদ্ধি সব হারিয়ে যায়, এবং এরা রেগে গেলে এদের মধ্যে এরা থাকে না আর কি, মানে মানুষটাকেই চিনতে পারবেন না। অষ্টম মাঙ্গলিক এতটা ডেঞ্জার। এবং এই অষ্টম মাঙ্গলিক যাদের থাকবে, যার সঙ্গে যদি কারোর কোনো কারণে বিবাহ হয়, তাহলে যার সঙ্গে বিবাহ হবে তার শারীরিক সমস্যা তৈরি হয়ে যাবে। আর এই অষ্টম মাঙ্গলিক সাধারণত দেখা যায় অনেক বয়স হয়ে যাওয়ার পর তারা বিবাহ করে, এবং এই অষ্টম মাঙ্গলিক সাধারণত 28 বছরের আগে তো বিবাহের কোনো প্রশ্নই নেই, করলে সেই বিবাহ টিকবে না। এবং এই অষ্টম মাঙ্গলিক, সেই জন্য বলছিলাম যে অষ্টম মাঙ্গলিক থাকলে হঠাৎ বাধা তৈরি হয়, যেটা পরিবারের কেউ না কেউ গত হয়ে যায়, এবং সেক্ষেত্রে অসুস্থ তৈরি হয়ে যায়, এবং সেই বিবাহটা দেখো 1 বছর পিছিয়ে যেতে পারে, বা লাস্টে গিয়ে বিবাহটাই হলো না। তাহলে এইগুলো কিন্তু জন্মছকের কানেকশান। আমি বারবার বলি যে জন্মছকের নির্দিষ্ট কানেকশান, এবং তার কারণে আপনার জীবনের সমস্যা আসছে, এবং আপনার জীবনের এই যে হতাশার জায়গা তৈরি হচ্ছে একটা জাতক জাতিকা, কারণ সত্যি করেই যে বিবাহের পর বারংবার সম্বন্ধ দেখা এবং তারপরে সেখান থেকে রিজেক্ট হয়ে যাওয়া, এটা সেই জাতিকার ওপর বা সেই জাতকের ওপর যেমন মেন্টাল একটা প্রেশার আসে, তার সঙ্গে সঙ্গে তার পরিবারের মানুষদের ওপরও কিন্তু একটা বড় রকমের প্রেশার তৈরি হয়। কারণ সেখানে যোগাযোগ করছে, আসছে, দেখবেন যে এই যে যোগগুলো, আমি যেগুলো সমস্যাগুলো বললাম, সেগুলো থাকলে সাধারণত ওই বাড়িতে আসবে, দেখে যাবে, তারপরে বাড়ির সবার সামনে বলবে হ্যাঁ ঠিক আছে আমি বাড়িতে গিয়ে বলবো, তারপরে দেখবেন আর ফোনে কথা বলছে না, আপনাদের সঙ্গে যোগাযোগ করছে না, কিন্তু যাওয়ার আগে বললো না পছন্দ সব ঠিকঠাক আছে, দিয়ে দিল যে আমি অমুক দিন আপনাদের ফোন করে যে আমাদের অন্যান্য সবাই যোগাযোগ করবে, তারপর সেই যোগাযোগ আর হবে না, হচ্ছে না। এটা একটা বড় সমস্যা, এবং এগুলো কিন্তু জন্মছকের কানেকশন থাকলে হয়। আর শত্রুতা, যেমন বারবার বলছি, শত্রুতার কারণেও কিন্তু বিবাহ ভেঙে যায় বা বিবাহ হতে চায় না, যেটা শত্রুকে অবশ্যই তার উপযুক্ত প্রতিকার প্রতিবিধান করতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে আবার বলছি যে জন্মছকের বা আপনার হাতের রেখা কয়েকটা পয়েন্ট বলি, কারণ দেখবেন যে অনেকের ক্ষেত্রে বিবাহ সত্যি করেই বিবাহ নেই, তা আপনার যোগাযোগ করে তো বিবাহ হবে না, আপনি তার কি করবেন, আপনার বিবাহটাই নেই। দেখবেন যে অনেক মানুষ রয়েছে তারা সন্ন্যাস হয়ে গেছে, আপনি কোনো আশ্রমে গিয়ে দেখবেন যারা সন্ন্যাস নিয়েছে, জীবনে তারা বিবাহ কোনোদিন করেনি, তাদের হাতের যে রেখা আছে এবং এই লিটিল ফিঙ্গার, এই যে লিটিল ফিঙ্গার, মেয়ে হলে বাঁ হাত, ছেলে হলে ডান হাত, ওই লিটিল ফিঙ্গারের নিচেই এরকম ক্রস করে এরকম আড়াআড়ি দুটো রেখা থাকে, দুটো তিনটে চারটে রেখা থাকে। ওই দুটো তিনটে চারটে রেখা মানে ঠিক এই যে লিটিল ফিঙ্গার থেকে হার্টের রেখা, এইটুকু এই গ্যাপের মধ্যে এরকম লম্বালম্বি দুটো তিনটে রেখা থাকে, মানে দুটো তিনটে চারটে রেখা থাকতেই পারে, কিন্তু ওই দুটো তিনটে চারটে রেখা মানে চারটে বিবাহ হবে আপনার, এটা না। কিন্তু
কিন্তু এই 4টে রেখা মানে আপনি আপনার মন, আপনার ওই হৃদয় 4জনের ওপর বা 4জনকে দেখে আপনার হৃদয় মুগ্ধ হয়েছিল, তার একটা কানেকশন। কিন্তু বিবাহ যে রেখাটা হবে সেটা ডিপ হবে, একটু মোটা হবে। কিন্তু অনেক সময় দেখবেন ওই বিবাহ রেখাটা ঊর্ধ্বগামী হয়ে যায়, অর্থাৎ ঊর্ধ্বগামী মানে আঙুলের দিকে চলে যাচ্ছে। বিবাহ রেখাটা হয়েছে দিয়ে বেঁকে ঠিক ওই কনিষ্ঠ আঙুলের দিকে চলে যাচ্ছে, তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রে সত্যি করে বিবাহ নেই। আপনি বিবাহ আপনার হবে না, আপনি চিরকুমারী থাকবেন বা কুমার থাকবেন, চিরকুমার বা চিরকুমারী, এই যোগগুলো বলা হয়। তো সেই জন্য আপনার হাতের রেখাও আপনি এখনো দেখতে পারবেন যে আপনার বিবাহ আগেও আছে কিনা, সেটা আপনার ওই নির্দিষ্ট জায়গা কানেকশন পাবে। আর এছাড়াও দেখা গেলো ওইসব কোনো কানেকশন নেই, আপনার হয়তো অন্য কোনো কানেকশন যেটা শত্রুতার কারণে হতে পারে, সেটা হতে পারে আপনার ব্যভিচারী দোষের জন্য হতে পারে, সেটা অষ্টম মঙ্গলের থাকার জন্য হতে পারে, এবং কারকগ্রহ কারক স্থানে সপ্তমে কানেকশন পাওয়ার জন্য হতে পারে। তাহলে যে এর জন্য হতে পারে, তার জন্য কিন্তু উপযুক্ত প্রতিকার প্রতিবিধান রয়েছে। আমি বারবার বলি যে সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবন পরিবর্তন করতে পারে। কেন বলি? কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার জন্মছকের যে নির্দিষ্ট কানেকশন, যে নক্ষত্র পেয়েছে, সেই নক্ষত্র যে যোগ, সেটা আপনার জন্য সব অমাবস্যা ঠিক না, বা আপনার ক্ষেত্রে যে একটা নির্দিষ্ট যোগ সেটা অন্যের ক্ষেত্রে ভালো হতে পারে, আপনার জন্য না। আপনার যে নক্ষত্র যোগ, সেই নক্ষত্র যোগে যদি প্রতিকার প্রতিবিধান দেওয়া যায়, তাহলে দেখা যাচ্ছে যে সেটা আপনার জন্য শুভ হবে। আমি সবার জন্য বলছি না, কিছু কিছু কানেকশনের পরিপ্রেক্ষিতে আমরা বারবার বলি যে 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জন্মছক, এবং এই জন্মছকে 12টা যে ভাব রয়েছে, এবং 12টা ভাব আপনার উপর মানে আপনাকে তার উপর ডিপেন্ড করতে হবে কখন কি জায়গা হবে। দেখা গেলো যে 7ম ভাব দারিদ্র যোগ হয়ে আছে, 7ম ভাবে দারিদ্র যোগ, মানে 7ম ভাবে দারিদ্র যোগ মানে আপনার অর্থ দারিদ্র না, আপনার দারিদ্রতা হচ্ছে ওই বিবাহ দারিদ্র, আপনার বিবাহিত জীবনটা দারিদ্রতার জায়গা। তাহলে এর কারণে হয়তো আপনার বিবাহ আপনার জীবনে হচ্ছে না। আবার যেমন বলছিলাম যে শত্রুতার কবলে পড়ে আপনার সঙ্গে হয়তো আগে কোনো জায়গায় কোনো ভালো সুসম্পর্ক ছিল কোনো মানুষের, সেই জাতক জাতিকা বা সেই ব্যক্তিরা, সেই পরিবারটা আপনাকে শত্রুতা করে আপনার উপর কোনো খারাপ ক্রিয়া করে রেখেছে, তার কারণে হয়তো আপনার বিবাহটা হচ্ছে না। আবার কখনো দেখা যাচ্ছে যে আপনার ক্ষেত্রে আপনার খুব কাছের মানুষ, আপনার পরিচিতি মানুষ, আপনার রিলেটিভ সোর্স আপনার সন্তানের বিবাহ এই মুহূর্তে চাইছে না, আপনার সন্তানের যাতে বিবাহটা না হোক, কারণ তাদের সমস্যা তৈরি হতে পারে। তাহলে সেই জন্য হয়তো সেখানেও বাধা তৈরি হয়ে থাকতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো যে আপনাদের ওপর একটা বড় রকমের হিংসা রয়েছে, বা আপনার ওপর একটা শত্রুতা রয়েছে, যে শত্রুতার কারণে আপনার পরিবারের ওপর বা আপনার প্রত্যেক পরিবারের ওপর কোনো তন্ত্রের ক্রিয়া করে রাখা আছে, যেটার জন্য আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে দিচ্ছে না, আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান আপনি করতেই পাচ্ছেন না, এবং তার সঙ্গে সঙ্গে আপনার শারীরিক সমস্যাও তৈরি হচ্ছে। তাহলে এগুলোও জানবেন তার সেই শত্রুতার কবলে পড়ে আপনার এই সমস্যাগুলো হচ্ছে। তাই এগুলোর প্রতিকার প্রতিবিধান রয়েছে। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবন পরিবর্তন করতে পারে। দেখুন, আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। আমার প্রত্যেক রবিবারের দিন আমার কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, রবিবার 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার চলে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, এবং আগে অবশ্যই নামটা লিখিয়ে নেবেন। প্রত্যেক সোমবারের দিন ব্যারাকপুরে চেম্বার রয়েছে, ব্যারাকপুরে কিন্তু স্টেশনের কাছেই 12টা থেকে 4টে পর্যন্ত এই চেম্বারে আপনারা পাবেন, এবং 5টা থেকে ঠিক 8টা পর্যন্ত পাবেন আপনারা আমাকে শ্রীরামপুরে চেম্বার। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আবার নাম লিখিয়ে নেবেন অবশ্যই আগের থেকে, আর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। প্রত্যেক মঙ্গলবার আপনারা আমাকে পাবেন কালীঘাট লেক মার্কেট, অর্থাৎ রাসবিহারী এমনিতে যে লেক মার্কেটটা রয়েছে, সেই লেক মার্কেটের পিছনের দিকে
সৌভাগ্য চক্র। এখানে মঙ্গলবার 5:30 সন্ধ্যা 5:30 থেকে 8:30 পর্যন্ত পাবেন। এখানেও কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। প্রত্যেক বুধবার হাওড়া ময়দানে পাবেন 5টা থেকে 8টা পর্যন্ত নবদিশা চেম্বার। এছাড়াও বুধবার মাসে একবার করে আপনারা মেচেদার চেম্বারে পাবেন এবং নির্দিষ্ট করে লেখা থাকে, স্কলের দিকে লক্ষ্য রাখবেন কোন দিন মেছেদায় পাবেন, কোন দিন বর্ধমানে পাবেন, কোন দিন বহরমপুর পাবেন, কোন দিন তারাপীঠে পাবেন লেখা থাকে। এছাড়াও প্রত্যেক বৃহস্পতিবার করে কৃষ্ণনগরের চেম্বার থাকে, সেখানেও 12টা থেকে 4টে পর্যন্ত চেম্বার চলে। প্রত্যেক শুক্রবার 5টা থেকে 8টা পর্যন্ত আপনারা চেম্বার পাবেন হাতিবাগানের চেম্বার। প্রত্যেক চেম্বারে আসার আগে নাম অবশ্যই লিখিয়ে নেবেন এবং প্রত্যেকটা চেম্বারে কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস দেওয়া হয়। এছাড়াও কিন্তু তারাপীঠে চেম্বার রয়েছে, বর্ধমানে চেম্বার রয়েছে, বহরমপুরে চেম্বার রয়েছে। এগুলো সাধারণত শনিবার করে চেম্বার হয়, কখনো কখনো বুধবার করেও হয়। আবার বলছি, স্কলের দিকে লক্ষ্য রাখুন, তাতে নির্দিষ্ট করে আপনি জানতে পারবেন কোন দিন কোথায় বসছি। আর প্রতিকার প্রতিবিধান যেগুলো দেওয়া হয় সেগুলো যদি দৈবিক মতে প্রতিকার প্রতিবিধান হয়, তন্ত্র মতেই প্রতিকার প্রতিবিধান হয়, তাহলে সেগুলো কিন্তু নির্দিষ্ট স্থানগত কানেকশন রয়েছে। অর্থাৎ কখনো বলা হচ্ছে তারাপীঠ মহা শ্মশানে কাজ করা হয়, কখনো কামাখ্যা পীঠে কাজ হয়, কখনো কিন্তু বেনারসে কাজ করা হয়। কামাখ্যা পীঠের কাজ আপনারা জানেন খুব গুরুত্বপূর্ণ কাজ এবং এখানে নির্দিষ্ট তিথি মেনে কাজ করা হয়। তাছাড়াও তারাপীঠের সিদ্ধপীঠ, সেখানেও কিন্তু নির্দিষ্ট তিথি মেনে সঠিক ক্রিয়ার মাধ্যমে কাজ করা হয়। আপনারা জানেন, বহু মানুষ আপনারা গেছেন জানেন। আর এছাড়াও প্রত্যেক অমাবস্যার তিথিতে আমার যে নিজ গৃহ মন্দিরে প্রচুর মানুষ গেছেন, আপনারা কাজ পেয়েছেন, কাজ করিয়েছেন, ভালো আছেন। তবু বলছি, প্রত্যেক অমাবস্যার তিথি ধরে কিন্তু আমার নিজ গৃহ মন্দিরে সেখানে কাজ চলে এবং কাজের পদ্ধতি সম্পূর্ণভাবে আপনারা দেখেছেন অন্য রকম, এবং সেখানে কখনো এক একটা জায়গায় এক একটা ধরনের কাজ সেখানে হয় এবং লাস্টে সেখানে মহাযজ্ঞ হয় এবং যে যজ্ঞে আপনাদের মনস্কামনা জানিয়ে আহুতি দিয়ে আপনারা সম্পূর্ণ করেন কাজগুলো। তিথি নক্ষত্র দেখে কাজ করে বহু মানুষ তারা উপকৃত হয়েছে। কারোর ক্ষেত্রে দেখা গেলো দাম্পত্য জীবনে অশান্তি ছিল, কারোর ক্ষেত্রে হয়তো পড়াশোনার জায়গা নিয়ে সমস্যা ছিল, কারোর ক্ষেত্রে অবাধ্য হয়ে গেছিল সন্তান, কারোর ক্ষেত্রে হয়তো সন্তান আসছিল না, কারোর ক্ষেত্রে দেখা গেল যে কর্মের জায়গায় উন্নতি করতে পারছিল না, কেউ হয়তো ব্যবসা করছিল, ব্যবসার উন্নতি করতে পারছিল না, কারোর ক্ষেত্রে কর্ম পাচ্ছিলই না, কেউ হয়তো দেখা গেলো তার কর্মজীবনে প্রবেশ করেছে কিন্তু তার কোনো রকমের সেই ইনক্রিমেন্ট বলুন বা প্রমোশন যেটা বলুন বা কর্মের জায়গায় সফলতা বলুন বা সেই জায়গাটা পাচ্ছিল না। তো এই ধরনের প্রচুর মানুষ, কেউ দেখা গেলো শত্রুর কবলে পড়ে সেই সর্বশান্ত পর্যন্ত হয়ে গেছিল, তারা আজকের জায়গায় কিন্তু বলবো প্রচুর ভালো আছে। তাই যাই হোক, তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে, এবং আজকে শুনতে থাকুন তারা কতটা ভালো রয়েছে। আর সর্বশেষে বলি, সকলে খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক, এই শুভকামনা জানিয়ে শেষ করছি। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানে সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশন গুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচন্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে, আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরো আগে আসলেই ভালো হতো, আরো অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর
প্রচন্ড অনেক রকম ফল পেয়েছি, আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরো কিছু পড়াশোনা করছি এখন। সাথে সাথে ক্যারিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টেই ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভ এর। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের উপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়েক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস থাকবে না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগে উনি সবকিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি, কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়। কিন্তু ওনার ভাষা সবকিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্য অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই। দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যা সমাধান হবে ও শান্তি পাবেন। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষ বই তার নামে যেন ছড়িয়ে পড়ে।
আমার এই বাচ্চা না। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মন্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যার জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেজন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা, এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব। এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন, আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়াপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে। না, আপনার কাজ এটারই মধ্যে এসেছেন, তাই তো? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হচ্ছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে, মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সবকিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সবকিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো,
তখন ওই দাদার কাছে আসলাম, খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল। আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরো ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।